সুধী দর্শক, ডিডব্লিউ বাংলার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আমি গৌতম। আপনারা জানেন যে দুদিন আগেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর তার ঠিক পরেই বাংলাদেশ থেকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতবর্ষে এসছেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ। তার আগে ভারতে এসে খলিলুর রহমান বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। সেটা অবশ্য সরকারি পর্যায়ের কোনো বৈঠক নয়, এটা কোনো আগে থেকে ঠিক করা বৈঠক ছিল না, কিন্তু সেই বৈঠক হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে রায়, তারপরে শেখ হাসিনাকে দেশে ফেরোচ্ছে বাংলাদেশ সরকার ভারতবর্ষের কাছে আবেদন করেছে। তারপরে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারতে আসা, কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগদান করা, এই পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে থাকছেন আমাদের প্রাক্তন সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায়, তিনি আগে মরিশাসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। সঙ্গে আছেন আমার সহকর্মী সমন্তক ঘোষ। আমি শান্তনুদার কাছে আসার আগে আমি একবার সমন্তকের কাছে যাব। প্রথমে এই যে নিরাপত্তা কনক্লেভ হচ্ছে এবং এই যে বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসছেন, আজকে কথাও হয়েছে অজিত দোভালের সঙ্গে, এই পুরো বিষয়টা নিয়ে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো গৌতম দা, এই ধরনের যে বৈঠকগুলো হয় সেই বৈঠকগুলো আমরা সবসময় জানি যে এগুলো তো আনুষ্ঠানিকভাবে তার প্রকাশ করা হয় না। সুতরাং এই বৈঠকেও কি আলোচনা হয়েছে তা আমরা জানি না। এবং তবে তিনি যেই কারণে এসেছেন সেটা হচ্ছে যে যেই কলম্বো সিকিউরিটি যে এনক্লেভ হচ্ছে সেইখানটাতে তিনি যোগ দিতে এসেছেন। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই এনক্লেভ শুরু হওয়ার আগেই আমরা জানি যে তিনি গতকালকে সন্ধ্যেবেলাতেই কিন্তু দিল্লিতে এসে পৌঁছেছেন এবং গতকালকে সন্ধ্যে 6:30 7টা নাগাদ তিনি এসে দিল্লিতে পৌঁছেছেন। এই যে তিনি আগে এসে পৌঁছেছেন এটা খুব সিগনিফিকেন্ট এই রকম পরিস্থিতিতে। তার কারণ ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক আলোচনা, বিভিন্ন স্তরের যে দ্বিপাক্ষিক আলোচনা, সেইটা যে এই তার আগে চলে আসার একটা অন্যতম কারণ, সেটা আমরা ধরে নিতেই পারি। এবং আমাদের কাছে আমরা যেটা জানতে পেরেছি যে তার সঙ্গে যিনি এসেছেন মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ, হ্যাঁ, তিনি কনসালটেন্ট, তিনিও সিনিয়র কনসালটেন্ট লেখা হয়েছে, তিনিও তার সঙ্গে এসেছেন। এবং এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, তারাও এর মধ্যে এখানে এসেছেন এরকম আমরা খবর পেয়েছি, যদিও সেটা আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারিনি। যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা এর আগেও এটা নিয়ে আলোচনা করেছি যে আমরা জানি যে দুদিন আগেই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল তাদের বিরুদ্ধে যে বিশেষ ট্রাইব্যুনাল তারা রায় দিয়েছে এবং তাদের মৃত্যুদণ্ড দিয়েছে। এবং তারপরেই বাংলাদেশের তরফ থেকে কিন্তু তাদেরকে আবার যেই ফিরিয়ে দেওয়ার যেই দাবি, সেটা কিন্তু সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে সেই চিঠি কিন্তু ভারতকে দেওয়া হয়েছে। ভারত তার প্রত্যুত্তরে যে চিঠিটা দিয়েছে সেখানে আমরা দেখেছি যে এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। এবং ভারত আরেকটা শব্দ সেখানে বারবার ভারত যে শব্দটা ব্যবহার করছে, আবার সেই শব্দ ব্যবহার করেছে যে তারা চায় অল ইনক্লুসিভ বাংলাদেশ। এবং এই অল ইনক্লুসিভ বাংলাদেশের পেছনে অর্থের একটা গভীর নিহিতার্থ হচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচনে ভারত চায় যে সমস্ত দল গণতান্ত্রিকভাবে যাতে যোগদান করতে পারে। সমস্ত দল আমি যখন বলছি তার মধ্যে আওয়ামী লীগও পড়ে। ফলে একটা এই ভারতের এই যে একটা পুশ রয়েছে সেইটা একদিকে যেমন খুব সিগনিফিকেন্ট, অন্যদিকে বাংলাদেশ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল তাদেরকে ফেরত পেতে চায়, এইটাও আরেকটা খুব বড় পুশ। ফলে এই বৈঠকে, এই যে এনএসের বৈঠক, সেখানেও এই বিষয় নিয়ে যে ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনা হবে, এটা খুবই স্বাভাবিক। শান্তনুবাবু, আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে শেখ হাসিনা, সেটা নিয়ে বাংলাদেশ এখন শেখ হাসিনাকে ট্রাইব্যুনালের রায়ের পরে ফেরত চাইছে। ভারত বলছে, ভারত এই নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি। ভারতের আগের অবস্থান ছিল যে তারা একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে, তারপরে তাদের সঙ্গে কথা বলবে। ইতিমধ্যে খলিলুর রহমানের আশা,
আলোচনা করা এবং আগামীকাল যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ যে মিটিং, এই পুরো বিষয়টার পরিপ্রেক্ষিতে আপনি এটা কিভাবে দেখছেন এই পুরো ঘটনাটা? আমি এইভাবে দেখছি যে এটা কলম্বো যে মিটিংটা হচ্ছে সিকিউরিটি কনক্লেভটা, ওটা একেবারে আলাদা ব্যাপার। ওটার এজেন্ডা আলাদা। ওতে আপনি জানেন মরিশাস এসছে, মলডিভস এসছে, শ্রীলঙ্কা এসেছে। সেটাতে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, দুজনকার উপদেষ্টা নিরাপত্তা, তারা আলাদা এজেন্ডা, তারা তাই কথা বলে। এটা একটা কোইন্সিডেন্স যে পরশু দিনকে ওই ভার্ডিক্টটা ওখানে হলো ডেথে, যে যাতে কি হাসিনা আর আসাদুজ্জামান আপনি বললেন সেইটা হলো। তো এখন এইগুলোতে কি হয়, সাইড লাইনসেতে কথা ওঠে, মানে একটা তো হয়ে গেল কি কার্টসিতে, তারপরে দুজনেই টপ লেভেল। আর এক্ষুনি সামন্তক বললেন যে ওর সঙ্গে হাই লেভেল ডেলিগেশনও এসেছে। তো যদি ওই নিয়ে কোনো কথা হয়, মনে করো এক্সট্রাডিশন নিয়ে ইয়া বাইলেটারাল টাইপ নিয়ে, তো আশ্চর্য কিছুই না। কিন্তু কোনো আমার জানা নেই কি কোনো এজেন্ডা আছে, যেমনি ওরও জানা নেই এমনি জানা নেই। এতে আমার মনে হয় কোনো ফিক্স করে নয়, যদি কথা উঠলো সেই দিয়ে কথা হবে। আর যতটা আপনি এই জিনিসটাকে বলছেন যে ভারত নিজের স্ট্যান্ডটাকে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা দেখব, অল ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে, সেটা নিজের জায়গায় আছে। আপনি যদি বলছেন খলিলুর রহমান সাহেব, ডক্টর খলিলুর রহমান আর আমাদের এনএসের সঙ্গে যে হবে দ্বিপাক্ষিক কথাটা, সেটা বেসিক্যালি আমার মতে নিরাপত্তা পৃষ্ঠভূমির লোক হয়ে সেটা ফোকাস হবে বেশিরভাগটা এই কলম্বো সিকিউরিটি কনক্লেভ। আর কেন কি এটা একটা অপরচুনিটি রয়েছে, ওরা হতে পারে কি কথাটা একটা কিক আপ হয়ে গেল, তারপরে জিনিসটা আরো ডিসকাস হতে পারে, সেটা আমরা জানতে পারবো পরে যখন কথাটা হয়ে যায়। এইটা আমরা যদি হাসিনার প্রসঙ্গে আসি, শেখ হাসিনার প্রসঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে তারা মৃত্যুদণ্ড দিয়েছে। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী যে অভিযোগ ছিল, মামলা ছিল, সে তার পরিপ্রেক্ষিতে এই অবস্থায় বাংলাদেশ চেয়েছে হাসিনাকে। ভারতে আছেন হাসিনা, হাসিনাও ভারতে আছেন, আসাদুজ্জামানও ভারতে আছেন। এই পরিস্থিতিতে ভারত কি করবে? তো বলা মুশকিল ভারত কি করবে, কারণ এটা তো কোনো সেট জিনিস নয় যে এটাকে বলবে। যেমনি পরিস্থিতি হবে সেমনি রিয়াক্ট করবে। আপাতত ভারত ক্লিয়ার করে দিয়েছে, এক্সট্রাডিশনের যদি আপনি কথা বলছেন, সেটাতে নানা রকম জিনিসে এক্সামিন করছে। আর যেমনি ইনি বললেন যে যতক্ষণ না নির্বাচন হয়ে যাচ্ছে, কোনো একটা গভর্নমেন্ট প্লেস হচ্ছে নিজের জায়গাতে, ততক্ষণ এটা বলা ভেরি প্রিমেচুর। এটা খুব তাড়াতাড়ি বলা হবে, তখন হয়ে যাবে, তারপরে ব্যবস্থা নেবে। কোনো কাট পেস রেডিমেড এর জন্য উত্তর নেই, কেন কি সিচুয়েশনের উপরে অনেক ডিপেন্ড করবে। ওরা নিজের দিক দিয়ে চাপ সৃষ্টি রাখিয়ে রেখেছে। আমাদের একটা স্ট্যান্ড আছে, আর স্ট্যান্ডটা ইজ এ ভেরি প্রিন্সিপালড স্ট্যান্ড, ওটা খুব গুরুত্বপূর্ণ। তো সেইটা থেকে তো ডেভিয়েট হবে না। উনি এখানে রয়েছেন ঠিক কথা, ওকে যেই ওই হুট করে বললো কি দিয়ে দেবে, সেমনি তো হবে না। নানা রকমের জল্পনা কল্পনা করে সমস্ত জিনিসকে ফ্যাক্টর করে তারপরে এটা ডিসিশন হবে। শান্তনুবাবু, আপনি এর আগে মরিশাসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। সাধারণত এই ধরনের যে মিটিংগুলো হয়, এখানে মরিশাসও রয়েছে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে, তো এই মিটিংয়ে এবার একটা অন্যতম গুরুত্বপূর্ণ যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ এবং চরমপন্থা। এই দুটো নিয়ে একটা আলোচনা হবে। যে সদস্য দেশগুলো আছে তার উপরে মালয়েশিয়া আসছে, তারা গেস্ট কান্ট্রি হিসেবে। তো এই ধরনের আলোচনাটা এখন এই পরিস্থিতিতে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এই আলোচনার অভিমুখ কি হতে পারে? এমনি হচ্ছে কি, আজকাল বিশেষ করে দক্ষিণ এশিয়াতে আমাদের এই সন্ত্রাসবাদ বেড়ে গেছে, সবাই জানে। আর ওটাকে করবার জন্য এই সময় এই অপরচুনিটি, মালয়েশিয়াও তুমি বললে আসছে, তো ওরাও কোনো বাদ যায়নি এগুলো দিয়ে। ইন্দোনেশিয়াতে কিছুদিন আগে হলো, ফের ইন্দোনেশিয়াতে পার্টিসিপেট করছে না, তারা আসছে। ওরা এইগুলোকে দেখবে যে কি করে জয়েন্টলি, এটা আমার নিজের ধারণা, আমি এজেন্ডা দেখিনি, তাতে কি করে করা যায় যাতে কালেকটিভলি এই সন্ত্রাসবাদটাকে অ্যাড্রেস করা যায়, কি করে ওটাকে করা যায়, ওদের কি আইডিয়া আছে, আমাদের কি মিলে যুক্তভাবে কি করে এই জিনিসটাকে করি। কারণ এটা অনেক সিরিয়াস প্রবলেম হয়ে যাচ্ছে, তাই জন্য চারিদিকে। কারণ খালি ভারতই নয়, মলডিভসটা, মরিশাস এখনো এফেক্ট হয়নি, মালয়েশিয়াগুলোতে দেখে, মালয়েশিয়াতে সন্ত্রাসবাদে প্রায়ই আমরা শুনতে পাই নানা রকমের জিনিসে। অনেক বাংলাদেশিও মালয়েশিয়াতে ধরা পড়লো 3-4 মাস আগে,
ছাড়া হলো, এইগুলো গিয়ে সব মিলে জয়েন্ট দিয়ে কোনো আমার মনে হয় কোনো আনুষ্ঠানিক যে আপনি ইউজ করছেন আনুষ্ঠানিকভাবে কোনো এজেন্ডা ড্র করা সেটা নয়, যেমনি এমনি কথা বলবে অমনি ধারা প্রগতি হবে তার। দর্শকদের কাছে যারা এটা দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জানাতে পারেন, আমাদের বিশেষজ্ঞরা তারা অবশ্যই উত্তর দেবে। সমন্ত, তুমি এর আগে বলছিলে যে বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি একদিন আগে চলে এসছেন এবং তার সঙ্গে শুধু তিনি নন, তার সঙ্গে আরও যে প্রতিনিধিরা আছেন তারাও সমান গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে। গৌতম দা, আমি তোমাকে আরো কয়েকটা মানে কেন এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ এবং এই সময়তে বাংলাদেশের এনএসএর দিল্লিতে আসাটা কেন এত তাৎপর্যপূর্ণ সেটা আরো কয়েকটা বিষয় আমার মনে হয় এখানে ব্যাখ্যা করা দরকার। তিনি কালকে যখন দিল্লিতে এসেছেন তার আগে ঢাকায় ভারতের যিনি হাই কমিশনার রয়েছেন তার সঙ্গে পার্সোনালি গিয়ে দেখা করেছেন এবং সেখানেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে যেই বিষয়গুলো এইখানে এই আলোচনায় আসছে এবং বাংলাদেশের যে স্পেসিফিক দাবিগুলো রয়েছে সেই স্পেসিফিক দাবিগুলো কিন্তু সেখানেও গিয়ে তিনি হাই কমিশনারের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে গিয়ে কিন্তু তিনি কথা বলে এসেছেন। সুতরাং এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তাই নয়, বাংলাদেশের যেই সমস্ত কর্মকর্তাদের সঙ্গে আমরা নিয়মিত কথা বলি, আমরা দুদিকেই কথা বলি। আমরা একদিকে শেখ হাসিনার সঙ্গে যারা এখানে এই দেশে চলে এসেছেন এবং যারা এখন কার্যত এখানে আশ্রয় নিয়ে আছেন তাদের সঙ্গেও যেমন আমাদের কথা হয়, এখন বাংলাদেশের যেই সমস্ত কর্মকর্তারা ভারতে আছেন, ডিপ্লোম্যাট লেভেলের যেই সমস্ত কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে যেই বার্তাটা বাংলাদেশ ভারতকে দেওয়ার বারবার চেষ্টা করছে, যেটা বাংলাদেশের এনএসএ গতকালকে মানে ভারতে আসার আগে তিনি যখন ঢাকায় গিয়ে ভারতের হাই কমিশনারের সঙ্গে কথা বলেছেন সেখানেও যেই কথাটা বলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে দু রকমের বিষয় আছে। ধরা যাক জলবন্টন বিষয়ক যে বিষয়গুলো তা নিয়ে অনেক ডিসপিউট রয়েছে, তিস্তা নিয়ে ডিসপিউট রয়েছে, এই ধরনের বিষয় নিয়ে আরও আলোচনা করার সময় তারা দিতে রাজি আছেন। হ্যাঁ, ইলেকশনের পরবর্তী সময় পর্যন্ত, তারপরে নতুন সরকার এলে তারা সেই বিষয় নিয়ে আলোচনা করবেন, সেখানে তারা সময় দিতে চান, দিতে রাজি আছেন। কিন্তু নিরাপত্তা বিষয়ক যেই বিষয়গুলো সেইটা নিয়ে কিন্তু এত সময় তারা দিতে চাইছেন না এবং তারা এই বিষয়গুলোর দ্রুত সমাধান সূত্রে পৌঁছানোর কথা বলতে চাইছেন। এইটা থেকে খুব স্পষ্ট একটা বার্তা আমার মনে হয় যে আমরা এখান থেকে ড্র করতে পারি। সেই বার্তাটা হচ্ছে নিরাপত্তার বিষয়, মানে তার মধ্যে কিন্তু এই এক্সট্রাডিশনের বিষয়টিও রয়েছে। সুতরাং বাংলাদেশের তরফ থেকে এটার যে একটা বড় পুশ রয়েছে এবং আমরা অনেক সময় দেখেছি, আমি শান্তনুবাবুর কাছে এই প্রশ্নটা করতেও চাই যে আমরা অনেক সময় দেখেছি যে যেটা উনি শুরুতেই বললেন যে ফিক্স এজেন্ডা থাকে, নির্দিষ্ট কিছু, এই যেমন কলম্বো সামিট হচ্ছে, এরকম বিভিন্ন জায়গাতে অনেকের আসার কথা থাকে, কিন্তু কিছু কিছু ঘটনার পরে আমরা পরিপ্রেক্ষিতে দেখি যে যাদের আসার কথা তারা হয়তো কেউ এলেন না, তারা গেলেন, তারপর আবার সেখান থেকে ফিরে এলেন। এই ঘটনার পরে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চিঠি চালাচালিও হয়েছে, তারপরেও এনএসএ দুদিনের মধ্যে ভারত সফর করছেন, এটার কি একটা আলাদা সিগনিফিকেন্স নেই শান্তনুবাবু? এর সঙ্গে আমার আরেকটা প্রশ্ন আমি জুড়ে দিতে চাই, এই যে বাংলাদেশ যেটা বললো যে বাংলাদেশ চাইছে তাড়াতাড়ি একটা নিরাপত্তার বিষয়টা নিয়ে আর সময় নষ্ট না করতে, তাড়াতাড়ি ফয়সালা করতে বা তাড়াতাড়ি একটা উত্তর পেতে, ভারতের কি তেমন কোনো তাড়াহুড়ো আছে? আমার নিজের মনে হয় কি ভারতের এমন কোনো দ্রুত তাড়া নেই, কেন পুরো স্পষ্ট নিজের ক্ল্যারিটি রয়েছে যে আমাকে এটা করতে হবে, এই আমার স্ট্যান্ড। সামন্তক যে জিনিসটাকে বললেন একদিন আসা গুরুত্বপূর্ণ, এতে নিঃসন্দেহ এটা একটা গুরুত্বপূর্ণ। এনি কলম্বো সিকিউরিটি কনক্লেভ মতোই গুরুত্বপূর্ণ। দুটো দেশের নেবারিং স্টেটসের এনএসএর ওটাও মিটিং যেটা হচ্ছে ওটাও গুরুত্বপূর্ণ। এখন তুমি বললে যে যেগুলো উনি হাই কমিশনের সাথে ডিসকাস করেছেন তারপরে তার ভেতরে নিরাপত্তাটা ইনক্লুডেড আছে। নিরাপত্তাটা ওর ভেতরে আছে কিনা ওটা আমার জানা নেই আনুষ্ঠানিকভাবে অর আদারওয়াইজ, কিন্তু সুরক্ষা বিশ্লেষক হওয়ার আনে ওরা এই অপরচুনিটি যদি ডিসকাস করে নেয় তো আশ্চর্যও কিছু নয় যে একটা কথাতে এমনি কথা বলতে বলতে এটা টপিকটা রেজ হয়ে গেল।
তারপর ওরা বলে নিতে পারে। কিন্তু আমার মনে হয় না কোনো জিনিস এই দিয়ে যে কলম্বো জিনিসটা এই ব্যাপারে ডাইলিউট হবে। এইবারে যে একদিন আগে আসারটা, আমার মনে হয় একদিন আগে আসার জন্য এই হতে পারে নিজের যে ওরা আরেকটু সময় পাবে কথা বলার জন্য। এজেন্ডাটা বড়, তুমি বলছো ঢাকাতে কথা বলে এসেছেন, ওই দুজনকার ছাড়া বাকি জিনিসও আছে, হাই লেভেল ডেলিগেশন তুমি বলছো, মিলিটারিওয়ালারা আছে, আরও জিনিস আছে। আর খালি দুই পাক্ষিকের ওপর বলবো না, এই অপরচুনিটিতে বাংলাদেশ চাইবে মলদ্বীপের সঙ্গে দেখা করতে, মরিশাসের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে, ওদের সঙ্গে মালয়েশিয়া আসছে এজ এ গেস্ট পার্টিসিপেন্ট, তার সঙ্গে ওই অপরচুনিটিটাকে ইউটিলাইজ করে, এটা আমার মত। ঠিক, আমরা দ্রুত এবার শেষের দিকে চলে আসছি। সমর্থক, এই যে পুরো ব্যাপারটা যেটা শান্তনুবাবু বলছেন যে তার গুরুত্বটা কোথায়, তুমিও বললে, এই গুরুত্বটা আমরা জানতে পারবো এই ধরনের মিটিং তো সাধারণত খুব একটা বাইরে আসে না কথাটা, কিন্তু কলম্বো সিকিউরিটি কনক্লেভের পরে আমরা জানতে পারবো সেখানে কি হয়েছে। কিন্তু এই যে আশা, এই পরিস্থিতিতে তিনি যে আসছেন, কথা বলছেন, অজিত দোভালের সঙ্গে বৈঠক হচ্ছে, বা এই যে কনক্লেভের বাইরেও সাইডলাইনে আরও কথা হতে পারে কালকে পরশু, তো ফলে এই বিষয়টা অত্যন্ত বেশি গুরুত্ব পাচ্ছে। এবং যেটা সবথেকে বড় কথা, যেটা নিরাপত্তার দিক থেকে, যেটা শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা নিয়ে, এবং ভারতের যে স্ট্যান্ড এখনো পর্যন্ত, যে তারা একমাত্র নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলতে চায়, তার জন্য তারা অপেক্ষা করবে, ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত, অর্থাৎ আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচন হওয়া উচিত। এই অবস্থান থেকে তো ভারত সরে আসেনি এখনো পর্যন্ত। না, একেবারেই নয়। এবং শুধু তাই নয়, আমি যেটা আরো বলবো সেটা হচ্ছে যে তুমি যেটা বললে যে এটা কিন্তু বাংলাদেশের এনএসএর প্রথম ভারত সফর, মানে হাসিনার দেশে চলে আসার পরে বাংলাদেশের এনএসএর প্রথম ভারত সফর। এবং আমরা যদি আরেকটুখানি পিছিয়ে গিয়ে দেখি, খলিলুর রহমান, যাকে এই নতুন উপদেষ্টা আসার পরে, মোহাম্মদ ইউনূস আসার পরে তাকে তো এই পদে আনা হয়েছে। এবং তার আগে তিনি কি ছিলেন? তার আগে তিনি ছিলেন উপদেষ্টা রোহিঙ্গা বিষয়, অর্থাৎ রোহিঙ্গা সিকিউরিটি, এই যে পুরো বিষয়টা, এইটা নিয়ে তিনি মূলত উপদেষ্টা ছিলেন। সেখান থেকে তাকে রাতারাতি এনএসএ করা হয়েছে এবং তার গুরুত্ব অপরিসীম। এবং সেই জায়গা থেকে এই যে একেবারে আমরা জানি মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, সাইডলাইন বৈঠক হয়েছে, কিন্তু ভারতে চলে এসে এই যে বৈঠক হচ্ছে, এনএসএ লেভেলের বৈঠক হচ্ছে, এইটা এক নম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার মনে হয় যে আসলে এটা শান্তনুবাবু আমার থেকে অনেক বেশি ভালো জানেন, তার কারণ তিনি এই কাজ করেছেন। সেটা হচ্ছে যে যখন ডিপ্লোম্যাটিক আলোচনা হয় তখন তো সেটা অনেকগুলো চ্যানেলে সেই আলোচনা হয়, এবং তার অনেক কিছু রেকর্ডেড হয়, অনেক কিছু রেকর্ডেড হয়ও না, কিন্তু এই আলোচনাটা চলতে থাকে। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার মনে হয় এটা একটা নেগোসিয়েশন প্রসেস, এবং সেই নেগোসিয়েশন প্রসেসের মধ্যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, অনেক কিছু থাকে। সুতরাং ভারত যখন বলছে অল ইনক্লুসিভ এবং বারবার যখন এই কথাটা বলছে, তার মানে নিশ্চয়ই ভারতেরও এই বিষয়ে কোনো প্ল্যান রয়েছে বা ভারতের কোনো ভাবনা রয়েছে, রাদার আমি প্ল্যান না বলে এটাকে ভাবনা বলা সঙ্গত। এবং সেখানে আরো অনেক রকমের ইকুয়েশন কাজ করতে পারে। যারা কনভিক্টেড তাদের সঙ্গে এক ধরনের আচরণ, যারা কনভিক্টেড নয় তাদের সঙ্গে আরেক রকমের আচরণ, এরকম নানান রকম কিছু হতে পারে। সুতরাং সমস্ত পসিবিলিটিস খোলা আছে। আমার মনে হয় এই ধরনের বৈঠকগুলোর গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই কারণে যে এই পসিবিলিটিসগুলোর নার্চার হয় এই ধরনের বৈঠক। আমার ধারণা সেইটাই বোধহয় এইবারের এই বৈঠকের বা এই ইভেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। কোনো সন্দেহ নেই যে আলোচনাটা হচ্ছে, এটা খুব বড় ব্যাপার। দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা আসছেন, তারা মুখোমুখি বসছেন, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আমরা কি আলোচনা হচ্ছে না জেনে তার মধ্যে ঢোকার কোনো অর্থ হয় না, কিন্তু এই যে আলোচনাটা হচ্ছে শান্তনুবাবু, এটা তো একটা খুব বড় ব্যাপার দুদেশের মধ্যে নিরাপত্তা বিষয় নিয়ে যে আলোচনা। এটা তো একদম ঠিক কথা আপনি বলেছেন, আলোচনা হচ্ছে, মানে আমি এইভাবে বলবো যদি ইংরেজিতে এক্সপ্রেস করি, ওয়ান স্টেপ ফরওয়ার্ড। আপনি যে বললেন যে উনি এটা প্রথম ভিজিট হবার পরে, অন্য যেটা আপনি গুরুত্বপূর্ণ জিনিস বললেন, ওনার রোহিঙ্গার হ্যান্ডলিং করবার অনুভব আছে, আর ওনার যে কাউন্টারপার্ট এখানে আছে এনার বিশাল অনুভব আছে। তো এইটা দুটো মাইন্ড যখন বসবে,
যে এত এক্সপোজার এদের আছে এই সব জিনিসগুলো নিয়ে ডিল করাতে কিছু না কিছু সম্ভাবনা থাকবেই। লেট আস বি ভেরি অপটিমিস্ট অ্যাবাউট ইট। কিন্তু আমরা জাম্প না করি কি এটাতে কথা বলে সলিউশন বেরিয়ে যাবে, এক্ষুনি এক্সট্রাডাইট হয়ে যাবে, ওটা না। দ্বিপাক্ষিক একটা স্টেপ ফরওয়ার্ড, তারপরে ধীরে ধীরে তারপরে এগোবে। এর উপরে কি হচ্ছে এখন অব্দি কিছু জানা নেই, কি কথা বলছেন, কন্টেন্টটা কি কি হবে সেটা ক্লিয়ার হয়ে যাবে এক দুদিনের ভেতরে। তারপরে আমরা ভালো করে একটা ওয়ে ফরওয়ার্ড দেখতে পারবো। এই আমার ধারণা। আমরা সেই সময় আবার আপনাদের কাছে আসবো যখন আমরা জানতে পারবো বৈঠকের ফল কি হলো, কি বিষয়ে আলোচনা হলো, এবং এটা যেটা শান্তনুবাবু বলছেন যে একটা পা এগোনো, এই এক ধাপ করে এগিয়েই তো লক্ষ্যে পৌঁছতে হয়। তো সুতরাং সেক্ষেত্রে এক ধাপ এগোনোটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমরা সেই সমস্ত খবর নিয়ে আপনাদের কাছে আসবো। আপাতত দিল্লি থেকে ফেসবুক লাইভ এ পর্যন্ত।